শুরুতেই জয় বাংলা কাপের খবর। ৭০তম টেস্টে রোমাঞ্চের অপেক্ষায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে ঐতিহাসিক মাইলফলকে স্পর্শ করবে টাইগাররা। কলম্বোর পিসারা ওভাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বুধবার সকাল 10:30টায়। এই স্টেডিয়ামে বাংলাদেশের স্মৃতিটা খুব ভালো না। এখন পর্যন্ত খেলা ৩টি টেস্টের সবগুলোতেই ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা। সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ৬২ রান এই মাঠেই, যেখানে ৭০তম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। তবে পরিসংখ্যান নিয়ে না ভেবে কোচ জানিয়েছেন পরিকল্পনা অনুযায়ী ক্রিকেট খেলতে চায় তার দল। তাই একাধিক পরিবর্তন আসবে বাংলাদেশ দলে থাকলেও মাহমুদুল্লাহ জায়গায় সুযোগ পেতে পারেন ফর্মে থাকা ইমরুল কায়েস কিংবা সাব্বির রহমান। এছাড়াও পেসার শুভাশিসের জায়গায় আসতে পারেন কামরুল ইসলাম রাব্বি। দর্শক, এই মুহূর্তে শ্রীলঙ্কার পিসারা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট সামনে রেখে আমরা জেনে নেব আমাদের সহকর্মী এস এম ইকবালের কাছ থেকে সবশেষ খবর। ইকবাল। জুয়েল, আগামীকাল কিন্তু ৭০তম টেস্ট শুরু হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। আসলে এই টেস্টকে স্মরণীয় করে রাখতে আপ্রাণ চেষ্টাই করবে টাইগাররা। অর্থাৎ এই টেস্ট যদি বাংলাদেশ জয়লাভ করে তাহলে হয়তো এই ৭০তম টেস্টটা বাংলাদেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে। একই সাথে স্মরণীয় হয়ে থাকবে এই পিসারা ওভাল, যেখানে বাংলাদেশ তাদের ৭০তম টেস্ট যদি জয়লাভ করতে পারে সেক্ষেত্রে এই মাঠটাও কিন্তু একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। তো জুয়েল, কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন হচ্ছিল। সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা দলের অধিনায়ক রাঙ্গানা হেরাত তিনি ৭০তম টেস্টের জন্য বাংলাদেশকে সাধুবাদ এবং অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন যে এটা তাদের জন্য আর একটা ৮-১০টা সাধারণ টেস্ট হলে পরেও বাংলাদেশের জন্য এই টেস্টটি কিন্তু বিশেষ কিছু, অর্থাৎ বিশেষ গুরুত্ব বহন করছে, সে তিনি সাধুবাদ জানিয়েছেন। তবে তিনি বলেছেন যে এটা বাংলাদেশের জন্য মাইল ফলক বা একটি স্মরণীয় টেস্ট হতে চললেও তারা কোনো ছাড় দেবে না, তারা জয়ের জন্যই খেলবে। তবে জুয়েল, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি হচ্ছে সেটি বলি, সেটা কিন্তু হচ্ছে যে এই পিসারা ওভাল অর্থাৎ কলম্বোর আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন এবং বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হয়েছে এবং এখন বেশ মুষলধারে কিন্তু বৃষ্টি হচ্ছে। গতকাল আমরা দেখেছি যে বিকেলের দিকে হঠাৎ করেই বেশ 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 মুষলধারে বৃষ্টি হচ্ছিল গতকাল, আজও মুষলধারে বৃষ্টি হচ্ছে। সুতরাং বলা যেতে পারে যে ৭০তম যে টেস্টটি অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশের জন্য সেখানে কিন্তু বৃষ্টির একটি হানা রয়েছে। এবং জুয়েল, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে গ্রাউন্ডসম্যান যারা কাজ করছে তারা কিন্তু পিচটি ঢেকে রাখার চেষ্টা করছে। শুধু পিচ না, পুরো মাঠ। আপনি জানেন যে ওভাল কিন্তু পিসারা ওভাল এটি কিন্তু আসলে আয়তনে একটু ছোট, কারণ এটি একটি ক্লাব গ্রাউন্ড। তবে এই গ্রাউন্ডের পুরোটাই কিন্তু তারা কভার দিয়ে ঢেকে রাখার চেষ্টা করছে, কারণ এখানকার যে ড্রেনেজ যে সিস্টেম সেটি আসলে খুব বেশি যে ভালো সেটা বলা যাবে না। সুতরাং বলা যেতে পারে যে কালকে বাংলাদেশের জন্য যে ঐতিহাসিক টেস্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তার আগেই কিন্তু বৃষ্টির একটি সংখ্যা দেখা যাচ্ছে। সুতরাং এই বৃষ্টি যদি কন্টিনিউ হয়, আজকে যদি সারাদিন বৃষ্টি হয় কিংবা কালকে আর্লি মর্নিংয়ে যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু এই টেস্টটি বলা যেতে পারে যে আসলে ডিলে হবে বা বিঘ্ন ঘটতে পারে যে আসলে কবে টেস্ট কালকে আদৌ খেলা মাঠে গড়াবে কিনা। আর সেক্ষেত্রে যদি বৃষ্টি হানা দেয় বা বৃষ্টিতে একদিন 2 দিন যদি হয়ে যায় তাহলে টেস্টে কিন্তু ড্র করার একটা সম্ভাবনা বা যে কোনো দলের পক্ষেই এই দলই এটার অ্যাডভান্টেজ নিতে পারে। তো জুয়েল, এই ছিল ওভাল থেকে আমার কাছে সবশেষ। দর্শক, শ্রীলঙ্কার পিসারা স্টেডিয়াম থেকে দু দলের প্রস্তুতি এবং মাঠের কন্ডিশনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এস এম ইকবাল। আমরা চলে যাচ্ছি এই টেস্টের আরো খবরে। মাহমুদুল্লাহ রিয়াদকে দলে রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। এতে আবারও চমক দিয়েছে বোর্ড। 16 সদস্যের স্কোয়াডে নতুন মুখ সানজামুল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়ানডে দল ঘোষণার মধ্যে দিয়ে গতকাল দিনব্যাপী নাটকীয়তার অবসান হয়। সিরিজের দ্বিতীয় টেস্টে বাদ পড়লেও ওয়ানডে স্কোয়াডে থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া মাশরাফি, তামিম, সৌম্য, মুশফিক, সাকিব, ইমরুল, মুস্তাফিজ, মোসাদ্দেক, তাসকিন, সোহান, রুবেল, শুভাশিসরাও আছেন। আবারও ডাক পেয়েছেন শুভাগত হোম। তবে বড় চমকটি এসেছে সানজামুলের অন্তর্ভুক্তিতে। 57টি প্রথম শ্রেণী ম্যাচে 212 উইকেট আর লিস্ট এতে 78 উইকেট পাওয়া বাঁহাতি স্পিনার প্রথমবারের মতো টাইগারদের দলে ডাক পেয়েছেন। ৭০তম টেস্টের পর দেশে ফিরবেন মিরাজ, মমিনুল ও রাব্বি। আসন্ন ইমার্জিং কাপে বাংলাদেশের প্রাথমিক দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবেন মাশরাফি, সোহানরা। ৭০তম টেস্ট একাদশে নেই মাহমুদুল্লাহ, তাই দেশে ফেরত পাঠানো হচ্ছে বলেছিলেন টিম ম্যানেজার। কিন্তু ঘণ্টাখানেক পরেই খালেদ মাহমুদ সুজনের কথা অনানুষ্ঠানিক বলে উড়িয়ে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দিনভর এমন নাটকীয়তা হয়েছে বাংলাদেশ দল নিয়ে। সেই সাথে দল নির্বাচনে কোচের প্রভাব নেই বলেও জানান বিসিবি সভাপতি।
রিয়াদ এই টেস্টের জন্য হি ইজ নট ইনক্লুডেড আর কি, মানে সিলেকশনের জন্য ইনক্লুডেড না, অর্থাৎ আমাদের 16 জন মেম্বার আছে তার মধ্যেও নাই। তো এই জন্যই আসলে রিয়াদকে পাঠিয়ে দেওয়া। কালকে রিয়াদ হয়তো যদি আমরা ফ্লাইটে টিকিট পাই ইনশাল্লাহ কালকে সকালে রিয়াদ ঢাকা ফিরবে। খেলতে না পারা তো কষ্টের, অবশ্যই রিয়াদও কষ্ট পেয়েছে ডেফিনেটলি, বাট আই থিংক হি ইজ ম্যাচুয়ার এনাফ তো এগুলা বোঝার জন্য, এবং মন খারাপ থাকলেও হি ইজ টেক ইট পজিটিভলি। আই থিংক হি উইল বি কাম ব্যাক স্ট্রংলি যখন আমরা ফিরে আসবে ইনশাল্লাহ দলে। দুপুরে শ্রীলঙ্কায় এমনটাই বলেছিলেন টিম ম্যানেজার। বিকেল না গড়াতেই সুজনের বক্তব্যকে উড়িয়ে দিলেন বোর্ড সভাপতি। ম্যানেজমেন্ট বা আমরা কেউ ওকে ফেরত পাঠানো বা ফেরত নিয়ে আসার প্রশ্নই ওঠে না, যেহেতু সামনে ওডিআই আছে। আমি বলতে পারছি না সুজন কেন এই কথাটা বলেছে, ওকে পাঠায় দেওয়ার কোনো ইস্যুই প্রশ্নই ওঠে না। মাহমুদুল্লাহকে নিয়ে দিনভর চলতে থাকে এমন নাটকীয়তা। টেস্টে সাম্প্রতিক সময়ে ফর্মহীনতার কারণে কলম্বো টেস্ট স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে মাহমুদুল্লাহকে। টেস্টে গেল 10 ইনিংসে নামের প্রতি সুবিচার করতে পারেননি রিয়াদ। একটি 50 ভারতের বিপক্ষে। তবে রঙিন পোশাকে মাহমুদুল্লাহ এক ভিন্ন মূর্তি। এই অলরাউন্ডারের ব্যাটে ভর করে ওয়ানডে ও টি-20তে অনেক ম্যাচে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। প্রথম দিকে বলা হয়েছিল 3 ফরম্যাটেই দল থেকে বাদ পড়ছেন মাহমুদুল্লাহ। দুপুরে টিম ম্যানেজার বললেন যে কথা, তার উল্টো কথা বললেন বোর্ড সভাপতি। অবশ্য দল নির্বাচনেও দেখা গেল তারই প্রতিচ্ছবি। সামনে ওডিআই আছে, কেউ বলেনি যে ওডিআইতে থাকবে না এরকম, তাহলে বুঝতাম যে চলে আসছে। গুঞ্জন শোনা যাচ্ছে দল নির্বাচনে কোচের বেশ প্রভাব থাকছে। ব্যাপারটি মানছেন না বোর্ড প্রধান। কোচ তো আর এভাবে ব্যাটিং করতে বলেনি, আমরাও তো বলিনি, আমরা তো প্লেয়ারদের সাথে কথা বলছি। আমরা কি বলেছি এরকম শট খেলতে? আপনি যদি বলেন নতুন প্লেয়ারদের কথা, যে ওদের কোনো টেকনিক্যাল মিস্টেক হচ্ছে কিনা সেটা বলতে পারবো, বা তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ ওদেরকে কি এখন বলে দিতে হবে আমাদের, বা বোঝানোর শেখানোর কিছু আছে টেকনিক? ১৭তম টেস্ট উপভোগ করতে বোর্ডের কয়েকজন পরিচালক সহ কাল শ্রীলঙ্কায় যাচ্ছেন বিসিবি সভাপতি। সামনে ওডিআই আছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ১৭তম টেস্ট বাংলাদেশের জন্য একটি মাইল ফলক। এটিকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে স্মরণীয় করে রাখতে চাইবে টাইগাররা, ভালো খেলবে এমনটাই মনে করছেন বাংলাদেশের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালস। এদিকে এই ম্যাচ ভালো করতে নিজের শতভাগ দিয়ে চেষ্টা করার কথা বলছেন ব্যাটসম্যান লিটন দাস। হাঁটি হাঁটি পাপা করে ১৭তম টেস্টের দৌড় গোড়ায় বাংলাদেশ, যেখানে পৌঁছতে সময় লেগেছে প্রায় ১.৫ যুগ। এই দীর্ঘ সময় দলের সফলতা কতটুকু কিংবা ব্যর্থতাই বা সেখানে কতটা, এসব হিসেব নিকেশের বদলে লক্ষ্যটা এখন মুহূর্তকে স্মরণীয় করে রাখার। অদম্য প্রচেষ্টা আর অধ্যবসায়ের পরে আসে সফলতা, তবে অনেক সময় সেখানে বড় হয়ে দাঁড়ায় অনুপ্রেরণাও, যা কিনা টাইগাররা নিতে পারে এই ঐতিহাসিক টেস্ট থেকেই। আমরা ১৭তম টেস্টের দোরগোড়ায়, যা এই দেশের ক্রিকেটের জন্য একটি ইতিহাস। এর চেয়ে বড় অনুপ্রেরণা আর কি হতে পারে? আমি মনে করি ছেলেরা এটাকে কাজে লাগাবে এবং এখান থেকে সাহস নিয়েই ১৭তম টেস্টটা স্মরণীয় করে রাখবে, কারণ তাদের উন্নতির গ্রাফটা লক্ষণীয়। গল টেস্ট হেরে মানসিকভাবে কিছুটা হলেও ব্যাকফুটে টাইগাররা, তবে সেখানকার ভুলগুলো হতে পারে শিক্ষা। সেটা হৃদয় গেথেই ব্যাটসম্যানদের লক্ষ্য এবার শতভাগ উজাড় করে দেয়ার। আসলে এটা একটা বাংলাদেশ টিমের জন্য অনেক বড় কিছু, এবং আমার জন্য অনেক বড় বিষয় যে আমি আসলে ১০০ নম্বর টেস্টের স্কোয়াডে অবশ্যই আছি। সো চেষ্টা করবো আমার 100% দেওয়ার। আমার মনে হয় প্রতিটা টিম মেম্বার, প্রতিটা সবাই চাবে যে 100% দেওয়ার এবং এটাকে স্মরণীয় করে রাখার জন্য। বুধবার কলম্বোতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বোলিং যেমন তেমন গেল কয় ম্যাচ ধরে ব্যাটিংটা একদমই ভালো হচ্ছে না বাংলাদেশের, তাই অনুশীলনে এই বিভাগটা নিয়ে একটু বেশি মনোযোগী টাইগাররা। আর এই মনোসংযোগ যদি সামনের ম্যাচে ধরে রাখা যায় তাহলে হয়তো ১৭তম টেস্টটা স্মরণীয় হয়ে থাকবে। কলম্বোর পিসার ওভাল থেকে SM ইকবাল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। চূড়ান্ত দল ঘোষণা এখনো হয়নি, তবে ইমার্জিং কাপের জন্য ঠিকই চলছে হাই পারফরমেন্স দলের অনুশীলন। অনূর্ধ্ব ১৯ পর্যায়ে নজর কাড়া ক্রিকেটারদের নিয়েই মূলত সাজানো হয়েছে প্রাথমিক দল। ৮ দলের টুর্নামেন্টে ভালো খেলে জাতীয় দলের নির্বাচকদের নজর কাটতে চান ক্রিকেটাররা। ভবিষ্যতে জাতীয় দলে সুযোগ পেতে পাইপলাইনের খেলোয়াড়দের জন্য ইমার্জিং কাপ বড় মঞ্চ, এমনটাই মনে করেন ক্রিকেটাররা। শ্রীলঙ্কায় টাইগারদের ব্যস্ত সময়ের মাঝেই গরম হচ্ছে দেশের ক্রিকেটাঙ্গনও। আসন্ন ইমার্জিং কাপের জন্য তৈরি হচ্ছে হাই পারফরমেন্স দল। মূলত অনূর্ধ্ব ১৯ পর্যায়ে খেলা ক্রিকেটারদের নিয়েই সাজানো হয়েছে প্রাথমিক দল। টেস্ট খেলুড়ে দেশগুলোর জন্য মূলত অনূর্ধ্ব ২৩ ঘরানার এই টুর্নামেন্টের আগে বাংলাদেশ দল গোছাতে বিবেচনায় নেওয়া হয়েছে সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লিগ BCL এ ক্রিকেটারদের পারফরমেন্সও। লঙ্গার ভার্সন থেকে হঠাৎই ওয়ানডে জার্সি, একটু কি বেগ পেতে হবে দলকে? BCL এর ফরম্যাটটা আসলে ডিফারেন্ট একটা ফরম্যাট। এটা টেস্ট ক্রিকেট ছিল, লঙ্গার ভার্সন ছিল। সো সামনে ওয়ানডে ক্রিকেট আসতেছে, এখন বেশি সময়ও নয়, খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে হবে আমাদের। সো এটা নিয়ে কাজ করতেছি। হঠাৎ করে টেস্ট ম্যাচ থেকে আমরা ওডিআই প্রিপারেশন নিতেছি, তো
ওইভাবেই প্র্যাকটিস করতেছি যাতে ওডিআই অনুযায়ী খেলতে পারি, ম্যাচ অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী খেলতে পারি। তো ওইভাবে প্র্যাকটিসটা করতেছি। ইমার্জিং কাপে যদি সুযোগ পাই আশা করি ভালো কিছু করার। শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের ওয়ানডে দলে না থাকা ক্রিকেটারদের মধ্যে কোন 4 জনকে ইমার্জিং কাপের দলে অন্তর্ভুক্ত করা হবে তা এখনো জানা যায়নি, কিন্তু ওসব নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই যুবাদের। দেশের মাটিতে দলের জয়যাত্রার প্রত্যাশা তো আছেই, সঙ্গে জাতীয় দলের পথে এগোনোর সিঁড়িতে নীতি নির্ধারকদের নজর কাটতে চান সবাই। টেস্ট প্লেইং নেশন ছাড়া সবগুলোই ন্যাশনাল টিম খেলছে, যেমন আফগানিস্তান কিন্তু খুব ভালো একটা সাইড, ওরা ন্যাশনাল টিম যারা আছে পুরোটাই খেলবে, তো খুব ভালো একটা প্ল্যাটফর্ম, এখানে সবাই ন্যাশনাল টিমে খেলছে। তারপর আমাদের টিমটাও খুব ভালো, 4 জন করে ন্যাশনাল টিম পাচ্ছি আমরা। সো মানে সে এনভায়রনমেন্টটা খুব মানে ইন্টারন্যাশনাল লেভেলের মতো, এটা খুব ভালো একটা টুর্নামেন্ট হবে। এখানে যদি আমরা পারফর্ম করতে পারি জিনিসটা খুব ভালো হবে। সামনে আমাদের ইমার্জিং কাপের জন্য প্রিপারেশন প্র্যাকটিস ম্যাচ আছে, তো চেষ্টা করবো ওইগুলোতে ভালো করার। যদি সুযোগ পাই ওখানে খেলার তাহলে চেষ্টা করবো ওইখানেও ভালো কিছু করার। 8 দলের টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা 25 মার্চ থেকে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। 3 ফরম্যাটে অলরাউন্ডার র্যাঙ্কিং এর সেরার মুকুটটা মাত্র 5 দিন ধরে রাখতে পারলেন সাকিব আল হাসান। গল টেস্টে বাজে পারফরমেন্সের কারণে টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিং এর শীর্ষস্থান হারিয়েছেন, আর সে স্থান পুনরুদ্ধার করেছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্র অশ্বিন। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পর র্যাঙ্কিং এর শীর্ষস্থান হারান অশ্বিন। পুনে টেস্টে ব্যাটে বলে জ্বলে উঠতে না পারায় এই অবনমন ঘটে ভারতীয় অলরাউন্ডারের। তবে বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় ইনিংসে 6 উইকেট তুলে নিয়ে অজিদের বিপক্ষে জয়ে বড় অবদান রাখেন অশ্বিন, আর সেটি স্বীকৃতি পেলেন দ্রুতই। গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন নিষ্প্রভ। বাজে পারফরমেন্সের কারণে 1 সপ্তাহের কম সময়ের ব্যবধানেই সিংহাসন হারাতে হলো তাকে। টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে বর্তমানে সাকিবের রেটিং পয়েন্ট 403 আর অশ্বিনের 434। আবারও স্বাগত খেলার সময়ে। এফসি কাপের খবর। মালদ্বীপের ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন মাজি স্পোর্টসের বিপক্ষে ম্যাচের মাধ্যমে শুরু হচ্ছে ঢাকা আবাহনীর এএফসি কাপ যাত্রা। কাগজে কলমে মালদ্বীপের ক্লাবটি এগিয়ে থাকবে বলে মনে করেন আবাহনীর কোচ ও খেলোয়াড়রা। অন্যদিকে আবাহনীকে সমীহ করলেও জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না মাজি স্পোর্টস। আজ সন্ধ্যা 6:10 বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে 2 দলের এই ম্যাচ। 2 ক্লাব 2 দেশের লিগ চ্যাম্পিয়ন। মালদ্বীপের লিগ চ্যাম্পিয়ন মাজি স্পোর্টসের সঙ্গে আগে কখনো খেলা হয়নি এই দেশীয় চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর। এএফসি ক্লাব কাপে প্রথমবারের মতো মুখোমুখি 2টি ক্লাব। গেল মাসে অনুষ্ঠিত শেখ কামাল ক্লাব কাপের পর অনেকটা হুট করেই ক্লাব ছেড়ে চলে যান আবাহনীর 5 জন খেলোয়াড়, আর তাতে অনেকটা বিপত্তিতে নবনিযুক্ত কোচ দ্রাগো মামিচ। ম্যাচের আগে দল গঠন নিয়েই প্রশ্ন উঠেছে বেশি। দলের ম্যানেজার জানালেন ক্লাব ছেড়ে যাওয়াদের কেউ থাকছেন না এবারের স্কোয়াডে। এছাড়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানালেন ম্যানেজার। তারা 13 দিন কোনো সংস্পর্শে ছিল না। আমার মনে হয় এটা কতটুকু আইনসঙ্গত সেটা আমাদের সবারই বিবেচনায় নেওয়া উচিত। যেহেতু একটা টিম কোচ রেডি করেছেন, তারা জিনিসটুকু সঠিক করেছে কিনা সেটা আমাদের ক্লাব অথরিটি ভেবে দেখছে। তারা যদি সঠিক না করে থাকে সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ক্লাব গ্রহণ করবে। এসব বাদ দিয়ে কাগজে কলমেও এগিয়ে রাখতে হচ্ছে মালদ্বীপের ক্লাবটিকে। মাজি স্পোর্টসের হয়ে খেলছেন দেশটির জাতীয় দলের অন্তত 8 জন খেলোয়াড়। আবাহনীর কোচ দ্রাগো মামিচ এর আগে মালদ্বীপ জাতীয় দলকে প্রশিক্ষণ দিয়েছিলেন প্রায় 2 বছর। সেদেশের খেলোয়াড়দের বিষয়ে তার চেয়ে ভালো আর কে বলতে পারবে। এটি তাদের সেরা দল, কারণ ক্লাবটিতে জাতীয় দলের অনেক খেলোয়াড় আছে এবং তারা খুবই মানসম্পন্ন। তবে আমরা আমাদের সেরাটা দিয়েই ম্যাচটি জিততে চাইব। এই ম্যাচের ফলাফল আমাদেরকে পরবর্তী ম্যাচে আত্মবিশ্বাস যোগাবে। মাজিয়ার সাথে এর আগে খেলার অভিজ্ঞতা না থাকলেও আরেক মালদ্বীপ ক্লাব টিসি স্পোর্টসের সাথে গেল মাসে শেখ কামাল ক্লাব কাপে খেলার অভিজ্ঞতা হয়েছে আবাহনীর। সে ম্যাচে হারতে হয়েছিল ধানমন্ডি জায়ান্টদের। মাজিয়া স্পোর্টস সেদেশের লিগ চ্যাম্পিয়ন হয় অনেকটাই এগিয়ে থাকছে এই ম্যাচে, তবে এসব ভাবছেন না ক্লাবটির কোচ। টিসির সাথে আবাহনীর সেই ম্যাচটি আমি দেখেছিলাম। আমার কাছে মনে হয়েছে আবাহনী সেই ম্যাচে এগিয়ে ছিল, তবে তাদের ফিনিশিং এ ব্যর্থতার কারণেই হারতে হয়েছিল তাদেরকে। আমরা আবাহনীকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই দেখছি, তবু এখান থেকে আমরা জয় ভিন্ন অন্য কিছু নিয়ে ফিরতে চাই না। প্রতিদ্বন্দ্বী 2টি ক্লাবের মধ্যে অবশ্য বেশ মিল আছে এক জায়গায়। এএফসি কাপে কখনো গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি কোনো দল। এবার নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে সে বাধা টপকানোর পথে এক ধাপ এগিয়ে থাকতে চায় 2টি দল। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের হকির খবর। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপের জন্য মওলানা ভাসানী হকি স্টেডিয়ামকে ঢেলে সাজানোর কথা থাকলেও এখনো প্রস্তুতি শুরু করতে পারেনি বাংলাদেশ হকি ফেডারেশন। সেই সঙ্গে টুর্নামেন্ট পেছানোর জন্য আবেদন করলেও তা নাকচ করে দিয়েছে এশিয়ান হকি ফেডারেশন। এ নিয়ে একরাশ হতাশা ফেডারেশনের সাধারণ সম্পাদকের কণ্ঠে। এদিকে জাতীয় দলের অধিনায়ক ও সহকারী কোচ দাবি জানালেন টুর্নামেন্টের আগে পর্যাপ্ত প্রস্তুতি ম্যাচের।
ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড 2 এর সফল আয়োজনের পর এবার বাংলাদেশ হকি ফেডারেশনের কাছে চ্যালেঞ্জটা আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠিত এশিয়া কাপের সফল এক আয়োজনের ব্যাপারে। এই টুর্নামেন্টকে সামনে রেখে ফ্লাড লাইট থেকে শুরু করে ঢেলে সাজানোর কথা মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামকে। হাতে বাকি মাত্র 6 মাস, অথচ এখনো শুরুই করা হয়নি টেন্ডার প্রক্রিয়া। তাই তো টুর্নামেন্টের আগে কাজ শেষ হওয়ার ব্যাপারে শঙ্কায় খোদ ফেডারেশনের সাধারণ সম্পাদক। আমার ভয় হচ্ছে যে এটা হবে কিনা, কারণ আমাদের যেভাবে রেড টেপিজম আছে, আমাদের এনএসসি বলছে এটা স্পোর্টস মিনিস্ট্রি প্ল্যানিং করবে আরেকটা মিটিং করতে হবে, তারপরে দে উইল গো ফর টেন্ডার্স। হ্যাঁ, বাট টেন্ডার যদি হয়ে যেত তাহলে উই কুড বি কনভিন্সড যে এটা হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত টেন্ডার প্রক্রিয়া শুরু হয়নি। অবকাঠামোর মতোই দুর্বল ছিল ওয়ার্ল্ড হকি লিগে স্বাগতিক দলের পারফরমেন্স। পুরো টুর্নামেন্টে খেলা 5 ম্যাচে 11 গোলের বিপরীতে 15টি গোল হজম করেছে জিমি বাহিনী। এজন্য অবশ্য দলের অধিনায়ক দুষলেন পর্যাপ্ত প্রস্তুতির অভাবকে। সে সঙ্গে এশিয়া কাপের আগে যত দ্রুত সম্ভব জাতীয় দলের ক্যাম্প চালু রাখারও দাবি তার। ক্যাম্প অবশ্যই তাড়াতাড়ি স্টার্ট করা দরকার এবং আমরা যত ম্যাচ খেলবো আমাদের ভুল ভ্রান্তি সম্বন্ধে আমরা জানতে পারবো এবং কোথায় আমাদের ডেভেলপ করতে হবে। যেমন এই টুর্নামেন্টে আমাদের পেনাল্টি কর্নার মিসিং ছিল, গোল মিসিং ছিল। যদি এইগুলো যদি আমরা আগে যদি প্র্যাকটিস ম্যাচে যদি আমরা দেখতে পারতাম তাহলে অবশ্যই আমরা টুর্নামেন্টের আগে এগুলোর বিষয়ে আমরা ট্রেনিং করতে পারতাম। অধিনায়কের কণ্ঠে সুর মিলালেন দলের সহকারী কোচও। তবে সেক্ষেত্রে এখনই ক্যাম্প চালু করা সম্ভব না হলেও অন্তত ঘরোয়া লিগ চালু করার পক্ষেই মত তার। প্রস্তুতি তো যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা উচিত, তবে তার আগে খেলোয়াড়দেরকে মাঠে রাখতে হবে, সেটার ব্যাপারে ফেডারেশনকে উদ্যোগী হতে হবে। খেলোয়াড়রা যদি মাঠ থেকে সে যার যার ঘরে চলে যায় তাহলে কিন্তু আবার নতুন করে শুরু করতে হবে। ফেডারেশন যদি রিসেন্টলি ক্যাম্প না শুরু করে তাহলে লোকাল যে কোনো খেলা চালিয়ে যেতে হবে যাতে খেলোয়াড়রা মাঠে থাকে। 8 দলের অংশগ্রহণে আগামী সেপ্টেম্বরে ঢাকায় বসছে এশিয়া কাপের 10ম আসর। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।